গড়বেতা ভ্রমণ পর্বের এই ভিডিওটি একটি পার্টে করার চিন্তাভাবনা নিয়ে ভিডিওটি করেছিলাম, কিন্তু ভিডিওটির দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে ভিডিওটি দুটি পার্টে করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এক্সপ্লোরার সিডি চ্যানেল আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করে। নমস্কার। এখানে বোর্ড দেয়া আছে, এই জোনটা হচ্ছে হাতিপাড়া পাড়ের জোন। আপনারা এসেছেন কোথা দিয়ে? আমরা এসেছি চমকাইতলা থেকে। চমকাইতলা, সেটা কোথায়? সেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এই গুহাতে আগে পৌরাণিক কাহিনী অনুযায়ী বগাসুরের বাস ছিল। গুড মর্নিং, আমি চন্দন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সিডি। প্রচণ্ড কাজের ব্যস্ততা, কাজের চাপে দম ফেলার ফুরসত নেই, কিন্তু মন চাইছে কোথাও দিয়ে একটু ঘুরে আসি, যেতে পারছেন না কাজের চাপে। আর এই কাজের চাপ থেকে যদি আপনি একদিনের হাতে সময় করতে পারেন তাহলে টুক করে ঘুরে চলে আসতে পারেন এই জায়গাটা দিয়ে। কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এই স্থানটি, 2 থেকে 3 ঘন্টার পথ, একদিনেই ঘুরে চলে আসতে পারবেন এই স্থানটি থেকে। আর এই স্থানটিতে অনেকগুলি সুন্দর টুরিস্ট স্পট রয়েছে যেগুলি একদিনই ঘুরে কভার করা যায়। তাহলে চলুন আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দিয়ে ঘুরে আসবেন। আর এই গড়বেতার অনেকগুলি টুরিস্ট স্পটের মধ্যে মেন টুরিস্ট অ্যাট্রাকশান হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এই সব কিছুই থাকছে এই ভিডিওটিতে, শুধু সঙ্গে থেকে দেখতে হবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না। এটাই আপনাদের থেকে আমাদের একমাত্র কাম্য। আর আমি আজকে যাচ্ছি ট্রেনে করে। আর এই গড়বেতা যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন আছে। হাওড়া থেকে আছে 12827 পুরুলিয়া এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে রয়েছে 12883, সেটা হচ্ছে রূপসী বাংলা। আর শালিমার থেকে রয়েছে 12885 আরণ্যক এক্সপ্রেস। এই 3টে ট্রেনে করেই গড়বেতা পৌঁছানো যায়। আর আরণ্যক শালিমারের একটা জিনিস খুব ভালো, ট্রেন তাড়াতাড়ি লাগিয়ে দেয়। এই যে এই আরণ্যক ট্রেন লাগিয়ে দিয়েছে, আরণ্যক এক্সপ্রেস। 7:45 টাইম আছে, যেহেতু বর্ষা বলে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এই বর্ষার কারণে অনেকগুলো জায়গার আমার টিকিট কাটা ছিল, সেই সবগুলোই আমাকে ক্যান্সেল করতে হয়েছে। হাতে এখন অনেকটাই সময় রয়েছে, একটু চা খেয়ে আসি, কেন বাড়ি থেকে বেরোবার সময় চা খাওয়া হয়নি। বাইরে বেরিয়ে তো চা খেতে পারলাম না, বৃষ্টি করছে, তাই স্টেশনের ভেতরে স্টল থেকেই চা খাচ্ছি। ট্রেন এখন অনেকটাই সময় রয়েছে। আর আমার কোচ হচ্ছে D2, সিট নম্বর হচ্ছে 47। 7:45 ছাড়বে, এখন হচ্ছে 6:30। অনেকটাই আগে এসেছি। আর স্টেশনে একটু আগে আসাই ভালো। না, চাটা খুবই সুন্দর, চাটা ভালো টেস্ট রয়েছে। শালিমারের ওয়েটিং রুমে বসে ওয়েট করছি, কেন হাতে অনেকটাই টাইম রয়েছে। আর এই শালিমারের ওয়েটিং রুমটা অনেকটাই বড়, শুধু এসি নেই, ফ্যান রয়েছে, ফ্যান চলছে, ভেতরটা একটু গরম রয়েছে। হচ্ছে ওয়েটিং রুম। ওখানে একটা বড় টিভি রয়েছে। ট্রেনের দরজা খুলে দিয়েছে, চলুন ট্রেনে ওঠা যাক। যে সবই তো অন্ধকার, লাইটটাই জ্বালিনি, অন্ধকার। গড়বেতা ঢুকছি।
এই গড়বেতা স্টেশনে এসে পৌঁছালাম। এবার স্টেশনের বাইরে বেরিয়ে অটো করতে হবে। চলুন স্টেশনের বাইরে বেরোই। এই হচ্ছে গড়বেতা স্টেশন, আর এই ট্রেনটায় এসে পৌঁছালাম। এবার অটো করব এই 4-5টা জায়গা ঘোরার জন্য। এবার অটোওয়ালার সঙ্গে আগে কথা বলে নিই কোন কোন জায়গাগুলো ঘুরবার। এইটা হচ্ছে অটো স্ট্যান্ড, আর এই হচ্ছে স্টেশনের বাইরে। মানে ট্রেন থেকে নেবে বাঁ দিকে বেরোতে হবে। অটো করলাম, এনার সঙ্গে কন্ট্রাক্ট হলো। আপনার নামটা কি? সিদ্ধেশ্বর সামন্ত। সিদ্ধেশ্বর সামন্ত। 4-5টা জায়গা ঘুরবো। প্রথমে যাচ্ছি 12 শিব মন্দির। চলুন 12 শিব মন্দিরে যাই, গিয়ে দেখা হচ্ছে। চলুন। আমি যখন আমাদের ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদার ছিল 29 ডিগ্রি। এখানে এখন রয়েছে 31 ডিগ্রি। কলকাতার থেকে এখানে গরমটা কম। মানে কলকাতায় যে চিপচিপে গরমটা, সেটা এখানটায় অনুভব করছি না। এই চলে এসেছি 12 শিব মন্দির। ভোলেনাথকে দিয়ে গড়বেতা ঘোরা শুরু করলাম। হ্যাঁ, এই হচ্ছে 12 শিব মন্দির। চলুন ভেতরে যাই। এই 12 শিব মন্দিরে ঢোকার মুখে এই হচ্ছে মেন ফটক, আর বেশ সব সুন্দর কলাকৃতি করা রয়েছে। এগুলো হচ্ছে পোড়ামাটির ডিজাইন। জয় ভোলেনাথ। আচ্ছা, এই মেন ফটক দিয়ে ঢুকেই এই হচ্ছে মেন হচ্ছে বিষ্ণু মন্দির। আর এই বিষ্ণু মন্দিরকে ঘিরেই ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, এই হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের নামে এই 12টা শিব মন্দির। এইখানটায় মানে কোনো অনুষ্ঠান হলে সেই লোকজন এখানে বসে থাকে। ভোলেনাথ হয়তো আশীর্বাদ করছে, বৃষ্টি নেমে গেছে, এই জন্য এখানে ঢুকে দাঁড়িয়ে আছি। এখন বৃষ্টি পড়ছে। এই মন্দিরে শিবরাত্রি রাস উপলক্ষে মহা ধুমধাম করে অনুষ্ঠান হয় এখানে। বারো শিব মন্দির এটি গড়বেতার অন্যতম পর্যটন স্থান। জটিল বাড়ি 12 দেউল শৈলীর নির্মিত একটি শিব মন্দির। এই শিব মন্দিরের সাথে লক্ষ্মী জনার্দনের একরত্ন মন্দির রয়েছে। গড়বেতা বাজারের কাছে অবস্থিত এই মন্দিরগুলি 19 শতকে নির্মিত হয়েছিল। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শিব মন্দির। দারুণ ঝেপে বৃষ্টি নেমেছে, বিশাল বৃষ্টি। আর এই এখানে রাস পূর্ণিমা উপলক্ষে মেলা টেলা হয়, তাই তো? ওই রাসমঞ্চ এখানে। ভোলেনাথের 12 শিব মন্দির দেখে এবার চলেছি মা সর্বমঙ্গলা মন্দিরে। বৃষ্টি পড়েছে, তুমুল বৃষ্টি পড়ছে। দেখুন এই রাসমঞ্চ, আর এর আগে হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এই রাসমঞ্চ দুটো আগেই পড়েছে। এই হচ্ছে রাসমঞ্চ। সর্বমঙ্গলা যাওয়ার রাস্তার পথে দেখুন এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। চলুন ভেতরে ঢুকি। ভিতরে তো একদম ভেতরে মায়ের মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ না। আর এই সর্বমঙ্গলা মন্দিরের অনেক ইতিহাস কাহিনী রয়েছে। এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির।
হ্যাঁ, এই হচ্ছে মেন মন্দির। শুধু মায়ের যে মেন বিগ্রহ রয়েছে যেই মন্দিরে, ওইটা তুলতে বারণ করছে, ওটা তুলতে পারবো না, বাইরেটাই তুলছি। বাইরেটাই দেখুন, বাইরেটাও খুব সুন্দর। এই দেখুন, এইটা হচ্ছে নাদমঞ্চ, আর এই হচ্ছে মায়ের মূল মন্দির। আর এই মায়ের মন্দিরের অনেকগুলো ইতিহাসের মধ্যে এই যে মায়ের মূর্তি বলে গ্র্যান্ড ক্যানিয়ন, ওখানে ছিল গড়বেতার যে মহারাজ, তাকে মা স্বপ্ন দেন যে আমি এখানে আছি, আমাকে সেই গড়বেতার মহারাজ মাকে এখানে এনে প্রতিষ্ঠা করে। আর এই মাকে প্রতিষ্ঠা করার পর ব্রাহ্মণ যখন পুজো করার জন্য সকালবেলা এসে দরজা খোলে, দেখে মায়ের মুখ দক্ষিণ থেকে উত্তর দিকে আপনি আপনি হয়ে গেছে। এই মন্দিরে মায়ের মুখ হচ্ছে উত্তরমুখী। একটা জিনিস, সারা ভারতবর্ষে যত দেবদেবীর মূর্তি আছে সব হচ্ছে দক্ষিণমুখ, দক্ষিণমুখ, পূর্বমুখ, উত্তরমুখী কোনো মন্দির নেই। সর্বমঙ্গলা মন্দির হলো গড়বেতার সবচেয়ে বিখ্যাত মন্দিরটি। উত্তরমুখী একটি ত্রিরথ ল্যাটেরাইট পাথরে নির্মিত পীঢ়া দেউল, যার সামনে একটি জগমোহন বারান্দা রয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুসারে বাগড়ি রাজ্যের বিখ্যাত রাজা গজপতি সিংহ 16 শতকে গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরটি নির্মাণ করেছিল। দেবতা সর্বমঙ্গলা হলো সিংহের উপরে চড়ে 12 হাতে বিশিষ্ট দেব। ও এই স্থানে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। সমস্যা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে নাকি? আছে আছে। কটা থেকে কটা হয়? 12:30 থেকে 1টার মধ্যে। তার জন্য কুপন টুপন কাটতে হয়? হ্যাঁ, ওটা কোথায় কাটতে হয়? অফিসে অফিসে। কুপন কত? 11টা পর্যন্ত কুপন দিয়ে হয়। ও তার মানে আমি তো আর আজকে পাবো না। একটা আধটা হলে হবে হয়তো, আমি একাই আছি। তাহলে হয়ে যাবে। এমনি কুপন কত করে নেয়? 60 টাকা। 60 টাকা। ঠিক আছে, দেখছি। মায়ের মূর্তিটি খুবই সুন্দর। ঠাকুরমশাইদের জিজ্ঞেস করলাম এটা অষ্টধাতু না পাথরে, বললো পাথরে। কী পাথর সেটা বললো না। যাই হোক, এটা আমাদের সর্বমঙ্গল। আচ্ছা, এই মন্দিরের অনেকগুলো পৌরাণিক কাহিনী আছে। তার মধ্যে আরেকটা কাহিনী হচ্ছে এই যে মেন মন্দিরের উল্টো দিকে, চলুন জায়গাটা দেখাচ্ছি। মায়ের আদেশ ছিল যে সব ভোরের আলো ফোটার আগে মায়ের মন্দির তৈরি করতে হবে, কিন্তু যারা তৈরি করতে করতে ভোরের আলো ফুটে গেছিলো বলে তারা সব পাথর হয়ে গেছে। ওই যে ওই জায়গাটা পাথর হয়ে গেছে। কিন্তু যাবো কি করে, জল পড়ছে যা। চলুন দেখাচ্ছি। এই যে এসব যারা তৈরি করেছিল তারা নাকি পাথর হয়ে গেছে। এখানকার কাহিনী, পৌরাণিক কাহিনী। মঙ্গলা মন্দির দর্শনের পরে এবারে যাচ্ছি আমরা আকুর শিব মন্দির দেখতে। চলুন। ও এই হচ্ছে রাজবাড়ি। এই দেখুন রাজবাড়ির অবস্থা, গড়বেতা রাজার রাজবাড়ি, তাই তো? এটা প্রথমে দেখিনি আমি, অটোতে উঠতে গিয়ে অটোওয়ালা বললো এটা রাজবাড়ির অবস্থা দেখুন, ধ্বংসপ্রায়, কিছু নেই। এই হচ্ছে রাজবাড়ি। এখানে পর্যটন দপ্তর যদি এটা রক্ষণাবেক্ষণ করতো, একটু যত্ন করতো, এখানে ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠতো। দেখুন কি অবস্থা, এ বাবা। আচ্ছা, আপনাদের তো বললামই, এবার আকুর শিব মন্দিরে চলুন। এসেছি আকুরা শিব মন্দির। বেশি দূর নয়, সর্বমঙ্গলা মন্দির থেকে মিনিট 5। এই হচ্ছে আকুরা শিব মন্দির। কঙ্গেরেশ্বর শিব মন্দির
এটি একটি পশ্চিমমুখী ল্যাটেরাইট পাথরে নির্মিত পীঢ়া দেউল মন্দির। মন্দিরটিতে একটি শিবলিঙ্গ রয়েছে, যা দেবতা সর্বমঙ্গলার ভৈরব হিসেবে বিবেচিত হয়। চলুন মেন শিব মন্দিরে গিয়ে একটু এখানকার ইতিহাস জেনে নিই। ঠাকুরমশাই মনে হচ্ছে এটা। ঠাকুরমশাই ভেতরে ঢুকে যাবে? বন্ধ। এই হচ্ছে নাট মঞ্চ। আর এই হচ্ছে মন্দির। চলুন, এখানে তো মন্দিরে কোনো বারণ করলো না, তুই ঠাকুরমশাই পুজো করছে। হর হর মহাদেব। টোপর টোপর কেন? ওইটা সে আমাদের ওই গাজনের সময় হয়। হ্যাঁ, বাবার যে গাজন হয় না, আচ্ছা আচ্ছা। যখনই টোপরটা রাখা হয়ে যায় মানে ইয়ে করা হয় তো। এই শিব মন্দিরে আঁকুড়া শিব মন্দির নাম কেন? শিব এই বাবা ওপর দিকে উঠে যাচ্ছিল তো, আচ্ছা। পূজারী প্রতিদিন পুজো করতে এসে দেখে আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাচ্ছে। বেশি বেড়ে যাওয়ার জন্য ব্রাহ্মণ ওই কলমায় বসে পুজো করতে হতো। এদিকে আসুন, কলমাটা আছে দেখা। পূজারীকে ওই কলমায় বসে পুজো করতে হতো। মানে এতটা বেড়ে গেছিল? হ্যাঁ। তখন পূজারী কি করে, রাগের পেছনে যে যদি পুজো উপরে উঠে চলে যায় তাহলে পুজোটা কি করে দেবে। আচ্ছা। তখন যেই ঘটি নিয়ে পুজো করতে আসতো, তখন তো পিতলের ঘটি বড় ছিল, ওই ঘটি নিয়ে বাবার মাথায় মেরে দেয়। আচ্ছা আচ্ছা। তখন এটা ভেঙে যায় আর বাবা নিচের দিকে নামতে থাকে। তখন ব্রাহ্মণ নেমে আকার করে ধরে যাতে না নিচে নেমে যায়। তখন থেকে এর নাম আঁকুড়া ছিল। আচ্ছা আচ্ছা। ওই নাম বাবা কুমারেশ্বর। এই হচ্ছে ভাঙাটা। এখানে পূজারী রাগে তার ঘটি দিয়ে বাবার মাথায় আঘাত করেছিল। এই স্থানটা ভেঙে আছে। এই প্রাচীন মূর্তিটা দেখুন, অনেক প্রাচীন। তাই এই প্রাচীন মূর্তিটা এরমভাবেই পড়ে আছে। এইভাবে ওইখানে পড়েছিল, এইখানে প্রতিস্থাপন করা। তা আর্কিওলজিক্যাল সার্ভে ওরা জানে না এসব? জানে তো, অনেকে এসেছে দেখেছে। এই মূর্তিটার কোনো ইতিহাস আছে নাকি? না ওই পড়েছিল? আচ্ছা, ঠিক আছে। আখর শিব মন্দির থেকে এবার আমরা চলেছি কোথায়? চামুন্ডা কালী। চলুন, চামুন্ডা কালী মন্দির। এই চলে এসেছি চামুন্ডা কালী মন্দির। এর ভিতরে ভিডিও ক্যামেরা করা যাবে? এই দেয়ালে 10 মায়ের যে রূপ, 10 মহাবিদ্যা, তার সব মূর্তি বসাচ্ছি গতকাল। আচ্ছা, নমস্কার, হ্যাঁ। আমি এই মন্দির পুরোহিত। আপনার এই মন্দিরটা হয়েছে 25 বছর। আচ্ছা, মায়ের পুজো দীর্ঘদিন আমার জন্মের আগে থেকেও এখানে হয়ে আসে। তখন মায়ের মাটির মূর্তি ছিল, কাঠামোটা থাকতো, পুজো হতো। পরবর্তীকালে এখানে স্থানীয় লোক মন্দির করার জন্য উদ্যোগ নেয়। প্রথমে এই সাধারণভাবে খুঁটি দিয়ে একটা চালা হিসাবে, কিন্তু ভক্তরা এগিয়ে এসে আজকে ধীরে ধীরে এই মন্দির এই পজিশনে হয়ে এসেছে এবং সারা বছরই মন্দিরে পুজো আর্চা লেগেই থাকে এবং বাইরের থেকেও প্রচুর দর্শনার্থী এবং
হ্যাঁ, মা অনেকেরই আশা পূর্ণ করার জন্য এখানে এসে পূরণ করে গেছেন, যার ফলে এই মন্দিরে আজকে তার মানে মা খুবই জাগ্রত। মা খুব জাগ্রত। চামুন্ডা কালী দর্শন করার পর এবার যাচ্ছি কৃষ্ণ জিও মন্দির। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে দেখা হবে। এতগুলো কভার করতে পারবো কি না, ভিডিওটা কত লেন্থের হবে জানি না। গড়বেতার এই অঞ্চলে আশেপাশে অনেকগুলোই মন্দির রয়েছে এবং যেগুলো বেশি প্রাচীন জাগ্রত, এখানকার লোকদের মধ্যে খুব মান্যতা রয়েছে এই মন্দিরগুলি। দেখুন গড়বেতা রামকৃষ্ণ মিশন, এইটা চলুন চলুন, এটা যেতে যেতে চোখে পড়লো, দেখিয়ে দিলাম। জিও রাই মন্দির যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই পোলটার ওপরে। মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই যে শিলাবতী নদী, এই হচ্ছে শিলাবতী নদী, আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। আর এই হচ্ছে শিলাবতী নদীর ওপরে এই ব্রিজটা, ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি। ওইদিকে রয়েছে এই দেখো, চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য। এসছি কৃষ্ণ রায় জিও মন্দির, মন্দিরটা খুবই বড়। আর ওই হচ্ছে রাসমঞ্চ, ওটা যাব পরে, আগে এইটা দেখুন। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা জানি না, চলুন দেখি। আচ্ছা, এই মন্দিরের একটা মেন হচ্ছে, এইটা হচ্ছে নতুন মন্দির, আদি মন্দির। এই মন্দিরে কৃষ্ণ ভগবান রথের সময় আসে, আবার রাস পূর্ণিমার সময় আবার মেন মন্দিরে ফিরে যাবেন। মেন মন্দিরটা হচ্ছে শিলাবতী নদীর তীরে। এইটা দেখার পর ওই মেন মন্দিরে যাব, এটাকে আগে দর্শন করে নিই। এবং সব এই ধারকে এই নাট মঞ্চে সব বসে আছে, বিশাল ভিড় তো দেখছি। এই হচ্ছে নাট মঞ্চ। আজকে কি কোনো অনুষ্ঠান আছে নাকি, পুজো টুজো আছে নাকি? এই পুজো প্রত্যেক দিনই তো হয়। এটা কি ভোগের জন্য ভিড়, ভোগ খাওয়ার? ভোগ কখন দেয়? একটা পেরিয়ে যায়। এখানে যেনারা বসে আছেন ভোগ খাওয়ার জন্য, ভোগ প্রসাদ পাওয়ার জন্য। আর এই হচ্ছে মূল মন্দির। কৃষ্ণরায় জিও মন্দিরটি গড়বেতা শহর থেকে 13 কিলোমিটার পশ্চিমে কৃষ্ণনগরের ছোট বসতিতে অবস্থিত। কৃষ্ণরায় জিও মন্দিরটি 1855 সালে নির্মিত একটি পঞ্চরত্ন মন্দির। জিজ্ঞেস করলাম এখানে ভিডিওগ্রাফিতে অসুবিধা নেই, রাধা কৃষ্ণের মূর্তিটা আপনাদের দেখিয়ে আনি, চলুন। এই হচ্ছে রাধা কৃষ্ণের মেন, বন্ধ হচ্ছে, একটুখানি এই হচ্ছে রাধা কৃষ্ণ। এটা আবার রাস পূর্ণিমা হয়ে গেলে এটা আবার ফিরে যাবে ওই শিলাবতীর পুরনো মন্দির। ওই মন্দিরটা কত বছরের দর্শনটা হয়ে গেছে, মন্দির বন্ধ করে দিচ্ছিল। আর এখানে অফিস ঘর, এই যে অফিস ঘর, এখানে সব ফটো বিক্রি হচ্ছে রাধা কৃষ্ণের। এই মন্দিরটা কত বছরের একটু বলতে পারবেন? এই মন্দিরটা হচ্ছে আপনার 1344 সালের মন্দির। 1344, তার মানে অনেক বছর।
বিগ্রহ কত বছরের পুরনো? 500 বছরের বেশি। মানে আচ্ছা। এখন আমরা ইয়াটা যদি ধরি জেনারেশনটা, এটা 14th জেনারেশন, মানে 14 পুরুষ চলছে। আচ্ছা। এক একটা পুরুষ যদি এবারে 40 বছর করা হয়, তাহলে 4 14 56, 560 বছর 560 প্লাস, ওর বেশি হবে। তাহলে সেই ঠাকুর এই বিগ্রহ থেকে পুরী থেকে এনেছিলেন আমাদের যে আদি পুরুষ রাজ্যোদ্ধর রায়। রাজ্যোদ্ধর রায় আদি পুরুষ, রাজবর্ধন রায়, রাজ্যোদ্ধর রায়। হ্যাঁ। আর এই মূর্তি কিসের মূর্তি? অষ্টধাতু না পাথর? না, এটা হচ্ছে আমাদের কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর। আর রাধারানীর বিগ্রহ অষ্টধাতু, আর রাধারানীর বিগ্রহ অষ্টধাতু। আচ্ছা আচ্ছা। এবং প্রথমে ওই কৃষ্ণ বিগ্রহ আনেন রাজ্যোদ্ধর রায় এবং তার স্ত্রী সনকা, ওরা পুরী থেকে নিয়ে এসেছিলেন। তখন এখানে বৌড়ি রাজা, আইবংশীয় রাজা ছিলেন গজপতি সিংহ। আচ্ছা। গজপতি সিংহের নাম। সেই সময়ে আমাদের যে আদি পুরুষ রাজ্যোদ্ধর রায়, উনি ছিলেন ওনার গমস্তা। গমস্তা মানে কর্মচারী। তো সেই হিসাবে উনি এই রাজকার্য সমস্তটাই পরিচালনা করতেন আর রাজাকে প্রচুরভাবে সাহায্য করতেন। রাজার খুব বিশ্বস্ত কর্মচারী। তো এই চুপ কর। এই ইয়াতে তখন ওই ওরা সনকা দেবী আর আমাদের রাজ্যোদ্ধর রায়, ওরা তীর্থে গেছিলেন ওই পুরীতে যেয়ে ওখান থেকে এই বিগ্রহ স্বপ্নাদেশ হয়। আচ্ছা। স্বপ্ন দেন যে আমি তোর সাথে বগড়িতে যাব, এবং উনি তখন কোলে করে নিয়ে আসেন ওই কোষ্ঠী পাথরের বিগ্রহকে, বুঝেছেন? তো আসার সময় রাস্তাতে একটি বালক বেশে আগে এসেছেন এবং গয়লাদের কাছে এই ছানা, দই, মাখন, দুধ এই সমস্ত খেয়েছেন। খেয়ে আর বলেছেন যে আমার বাবা পিছনে আসে, কড়ি দিবে, বুঝতে পারছেন? তখন কড়ি চলছে। হ্যাঁ, কড়ি চলছে। তো দিয়ে এবারে রাজ্যোদ্ধর রায় সনকা দেবী যখন যাচ্ছেন, তখন বলছে আপনার ছেলে এরকম আমার কাছে খেয়ে গেছে এই কড়ি। তো বললো আমার তো ছেলে নেই। তখন ভাবলেন যে ঠাকুর এই করে যান, দিয়ে তারপর তাদের সেই করে, এবং যা রাস্তায় যা খেয়েছিলেন সেটাই এখানে নিত্য সেবাতে হয়। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ, রাধিকার বিগ্রহ পরে। ও আগে শুধু কৃষ্ণ বিগ্রহ। হ্যাঁ, এবং কৃষ্ণ বিগ্রহ ওখানে প্রতিষ্ঠা করেন ওই আমাদের রাজা গজপতি সিংহ। হ্যাঁ, তখন এখানে 3 জন মহাপুরুষ ছিলেন, রাজ্যোদ্ধর রায় আর উপেন্দ্র কিশোর ভট্ট, আর একজন ছিলেন হচ্ছে ওই আমাদের বাঘবীর গোস্বামী, বাঘ বিজয় গোস্বামী। হ্যাঁ, তিনিও ওইখানে এক বিগ্রহ প্রতিষ্ঠা করছেন, রাম সীতার বিগ্রহ, পাথর বেড়াগ্রাম, বুঝতে পারছেন? তো ওরা 3 মহাপুরুষ থেকে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা থেকে এবার যাচ্ছি আদি মন্দির দেখতে। ইতিহাস শুনলেন, দারুণ ইতিহাস বলল উনি। আর ওই হচ্ছে রাসমঞ্চ, রাসের সময় উৎসব হয়। হ্যাঁ, ওটা আর গেলাম না, ওটা গেলে অনেক দেরি হয়ে যাবে, কেন আদি মন্দিরটা দেখতে পারবো না। এই রাসমঞ্চ, এই উৎসব হয়। চলুন আদি মন্দিরটায় ঘুরে আসি। মঞ্চ এবার চলেছি আদি মন্দিরটা। কেন এত দেখাতে গেলে, এত তুলে ধরতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। এতক্ষণ আপনাদের কারো ধৈর্য নয় এই ভিডিও দেখবে। দেখুন, ভিডিও সত্যি বড় হবে, এইসব লোকেশান না দেখাতে পারলে আমার ভালো লাগবে না। 2 সাইডের ধান ক্ষেত রয়েছে, তার মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে চলেছে। এই দেখুন, এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই পাশেও ধান ক্ষেত আগে ছিল, এই আবার ধান ক্ষেত। মানে চিন্তা করুন কি সুন্দর যে লাগছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার খুবই সুন্দর, অপূর্ব লাগে এইসবগুলো। কি হয়েছে, কেমন সাইকেলে করে যাচ্ছে। গ্রাম বাংলার তো এইসব দৃশ্যগুলোই দারুণ উপভোগ্য। আচ্ছা, আপনাদের একটা রেকমেন্ড করে রাখি। এই যে ইনি হচ্ছে সিধু সামন্ত।
এনার ফোন নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আর এনাকে আমি রেকমেন্ড করছি, এনার সঙ্গে একবার এই গড়বেতার এই আশেপাশটা ঘুরে দেখবেন। যদি সেরম কিছু হয় আমাকে কমেন্টস করবেন আর আমাকে লিখবেন, তার এনার দায়িত্ব আমার। একবার এনার সাথে ঘুরে বুঝতে পারবেন। আমার সঙ্গে আজকে এনার প্রথম আলাপ এবং একদিনেই এই সারাদিন ঘুরতে ঘুরতে আত্মীয়তা হয়ে গেছে। এরকম এনার ব্যবহার, আর সবথেকে বড় কথা এনার 2 নম্বরই নিয়েই ইনি বিয়েবাড়ি নেমন্ত্রণ বাড়িতে যেমন নিমন্ত্রিত আত্মীয়কে চেঁচে আপ্যায়ন করে খাওয়ানো হয়, ইনি ঠিক সেরকমভাবে ঘোরাচ্ছে আমাকে। আর ইতি ঘটানোর আগে আর একটা কথা বলি, এইটা এত বড় ভিডিও, কত বড় ভিডিও হবে আমি জানি না। যদি অনেক 50 মিনিটের 45 মিনিটের কাছাকাছি চলে যায় তাহলে আমি 2টো পার্টে এর ভিডিও করব, নাহলে একটা পার্টেই রাখবো। কিন্তু একটা পার্টে এত দৃশ্য, তার মধ্যেও অনেক কিছু আমি তুলিনি, বাদ দিয়ে দিয়েছি। কেন একটা ভিডিওতে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও কেউ দেখে না, এখন দেখার মতন এনার্জিও কারণে। সুতরাং সেই অনুযায়ী আমি ভিডিও করব। যদি 2টো পার্টে হয় 2টো পার্টে অবশ্যই দেখবেন, ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন, অবশ্যই করবেন। এবং এই দাদা যেভাবে কষ্ট করে ভিডিওটা করেছে, আরও অনেক ইউটিউবার এসেছে কিন্তু এত সব তুলে ধরেনি। এই দাদা এত সুন্দরভাবে সাক্ষাৎকার নিয়ে যারা পূজারী বা এবং আরও অন্যান্য যারা যুক্ত আছে তাদের কাছ থেকে সম্পূর্ণ সাক্ষাৎ নিয়ে যেভাবে সুন্দর করে বানিয়েছে, সেইটা পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেননি এবং আপনাদের আগ্রহ হবে না যে কীভাবে যাব, কেন যাব। অবশ্যই বেশি টাইম হলেও দেখবেন। তাহলে ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবেন, ভিউজ, লাইক, কমেন্ট সব করবেন। থ্যাংক ইউ। তাহলে আমি টোটোওয়ালা হয়ে এই দাদার হয়ে বলছি না, আমি অনেক ইউটিউবারের ঘুরিয়েছি, অনেক ইউটিউবার ভিডিও করেছে, কিন্তু এই দাদা এত পরিশ্রম করে করেছে বা বানিয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। তাহলে আজকে ভিডিওটাকে এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে নমস্কার।